হ্যালো ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? এই মুহূর্তে যে যেখানে বসে যে অবস্থানে থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার স্বাগতম। তোমরা অবশ্যই অপেক্ষা করে আসছো যে আমার ভিডিওটা দেখবে। আমাদের যে টপিকটা ছিল ন্যারেশন এবং সেটার যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্যাসিভ ন্যারেশন, যেটা প্রতিটা পরীক্ষায় আসে এবং সেটা আমাদের উত্তর করতে হয়। তো এতদিন আমরা যা করেছি সবগুলাই ছিল প্যাসেজ ন্যারেশনের জন্যই ছিল। তো আজকে আমরা প্যাসেজ ন্যারেশনের কিছু নিয়ম দেখে নিব। আমার এখানে ইন্ট্রোডাকশন দেখতে পাচ্ছ, তোমরা আমার পরিচিতি দেওয়া আছে এবং ক্লাসের পরিচিতি দেওয়া আছে। ভিডিওটা পজ করে ভালো করে দেখে নিতে পারো। তো আওয়ার টপিক ইজ অন ন্যারেশন and this is part number 8 and এর আগে আমরা 7টা ভিডিও করেছি শুধু প্যাসেজ ন্যারেশনের জন্য। ওই নিয়মগুলি আজকে আবার হবে। ওইখান থেকে বেছে বেছে যেগুলা নিয়েছি সেগুলি হচ্ছে প্যাসেজ ন্যারেশনের যে নিয়মগুলো আমরা বলে থাকি সেগুলা। তো রুলস অফ প্যাসেজ ন্যারেশন আজকের ক্লাসটা হবে ক্লাস নাম্বার 1। আমরা রুলস অফ প্যাসেজ ন্যারেশনের ক্লাস নিব দুইটার পর আমরা কিছু এক্সাম্পল দেখে নিব ন্যারেশনের। আজকে 1 নম্বর নিয়মের রুলস অফ প্যাসেজ ন্যারেশন 1 সেটা আমরা দেখে নিই। লার্নিং আউটকামস আফটার উই হ্যাভ স্টাডিড দিস লেসন উই উইল বি এবল টু নো দ্য রুলস অফ প্যাসেজ ন্যারেশন অ্যাড দ্য সেন্টেন্সেস ইন এ কনসিকুয়েন্ট ওয়ে ইন আ প্যাসেজ। আর এই ক্লাস শেষে আমরা এগুলো শিখব। লেটস সি। রুল 1, বক্তা যদি পুরো প্যাসেজে একাধিক উক্তি ব্যবহার করে থাকেন তাহলে প্রথম উক্তির পরে পরবর্তী উক্তিগুলোর ক্ষেত্রে হবে। আমরা জানি সেন্টেন্স 5 প্রকার। সেই 5 প্রকারের সেন্টেন্সে কি রকম আমরা ব্যবহার করি সেগুলো তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে। দেখতে পাচ্ছ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এই হচ্ছে 5 প্রকারের সেন্টেন্স। এখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স added, further added, moreover added, again added, also said, also added, এই শব্দগুলো ব্যবহার করা যাবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স asked, if, again asked। তোমরা ভিডিওটা পজ করে সম্পূর্ণটা দেখে নিও, আমি এখানে পড়বো না। তোমরা অবশ্যই বিষয়গুলো সম্পর্কে অবগত আছো, না থাকলে এটা লিখে নিও, ভিডিওটা পজ করে লিখে নিও। এটার অর্থ হচ্ছে একজন বক্তা ইনভার্টেড কমার ভিতরে যদি কয়েকটা অ্যাসার্টিভ সেন্টেন্স একটার পর একটা বলে থাকে তাহলে আমরা ওই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা এই শব্দগুলো ব্যবহার করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একই, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একই, এই প্রতিটা সেন্টেন্সের ক্ষেত্রে একই। চলো আমরা একটা উদাহরণ দেখে নেই। উদাহরণ দেখলে আমাদের বিষয়টা আরো বোধগম্য হবে। উদাহরণে তোমরা লক্ষ্য করা হবে, কিন্তু এই চার্টটা ভালো করে লক্ষ্য করা হবে। আমরা এখন উদাহরণে যাই, দেখে নেই। এক্সাম্পল আছে, এটা একবার পড়ি। ডিরেক্ট ন্যারেশন আছে, I will pay for it, I will repair the broken axe, I broke it, he said to me। এই যে লাল কালির অংশটুকু বলেছে কে? অবশ্যই he। এবং why did you break it? প্রশ্নবোধক। how did you show your responsibility? প্রশ্নবোধক। do you have more money for repairing it? I said। এই কথাটা কে বলেছে? আমি। look, লাল কালির অংশটুকু বলেছে হি এবং যে কালো কালির অংশটুকু সেটা বলেছে আই। তাহলে আমরা দেখি এইখানে এই যে আমার পয়েন্টার দিকে খেয়াল রাখো, এই যে এতটুকু, এইখান থেকে এতটুকু লাল কালির অংশটুকু দেখো ইনভার্টেড কমার ভিতরে আছে, বাট এখানে সেন্টেন্স কয়টা? 1, 2 আর এই হচ্ছে আই ব্রোক ইট, এটা হচ্ছে আরেকটা। তাহলে তিনটা সেন্টেন্সই যদি আমি বলি কোন সেন্টেন্স, তাহলে তোমরা সহজেই বলতে পারবে এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। বক্তাকে হি। আচ্ছা, হোয়াই ডিড ইউ ব্রেক ইট? একটা প্রশ্নবোধক চিহ্ন। হাউ ডিড ইউ শো ইউর রেসপন্সিবিলিটি? ডু ইউ হ্যাভ এনি মানি ফর রিপেয়ারিং ইট? এখানে একটা, দুইটা এবং তিনটা সেন্টেন্স। এই যে ইনভার্টেড কমা এইখান থেকে শুরু হয়ে এতটুকু আসছে। শিক্ষার্থী বন্ধুরা, এইটাই হচ্ছে আসলে ন্যারেশন, প্যাসেজ ন্যারেশনের নিয়ম। তোমরা এইটা বুঝলে পরবর্তী জিনিসগুলো আরো ভালো করে বুঝবে। একটা বুঝলে আসলে সবগুলা বোঝা সহজ হয়ে যাবে। এই জন্য এখানে আমি একটু বেশি সময় দিচ্ছি। দেখো, এই হোয়াই থেকে শুরু হয়ে ইট পর্যন্ত এখানে ইনভার্টেড কমা দেওয়া আছে, বাট এখানে ভিতরে তিনটা কি আছে? সেন্টেন্স আছে। তিনটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর প্রথমে যে হি যেটা বলেছো সেখানে তিনটা সেন্টেন্স আছে, তিনটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো লুক এট দিস। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে টেন্স কোনটা।
তাহলে এই প্রথম সেন্টেন্সে আসি, আই উইল পে ফর ইট, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আই উইল রিপেয়ার দ্য ব্রোকেন এক্স, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আই ব্রোক ইট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। রিমেম্বার, হোয়াই ডিড ইউ ব্রেক ইট, এটা পাস্ট indefinite tense. How did you show your responsibility, এটা হচ্ছে past indefinite tense. Do you have money for repairing, এটা হচ্ছে present indefinite tense. তাহলে আমরা দুইজন বক্তার বক্তৃতা পেলাম এবং সেটা বিশ্লেষণ করলাম, টেন্স চিনলাম এবং সেন্টেন্স চিনলাম, এবং এর আগের যে চার্ট দেখেছি সেগুলো যুক্ত করতে হবে। অর্থাৎ এই তিনটা একজন বক্তার তিনটা সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে একজন বক্তার তিনটা সেন্টেন্সই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর উত্তরটা দেখে নেই কি হতে পারে। লোক লাল কালির অংশটুকু তোমরা বুঝতে পারতেছো, লাল কালির এখানে যেটা লাল কালির এইখানে লাল কালির, সেটা উত্তর হচ্ছে দেখি আই উইল পে ফর ইট, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা স্বাভাবিক নিয়মই হচ্ছে হি টোল্ড মি দ্যাট হি উড পে ফর ইট, একটা সেন্টেন্স শেষ। আই উইল রিপেয়ার দ্য ব্রোকেন এক্স, এই যে হি অ্যাডেড দ্যাট, এইটাই ছিল লেখা আগের যে চার্টে, যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্বিতীয়বার যদি আবার অ্যাসার্টিভ সেন্টেন্স একই বক্তার ক্ষেত্রে চলে আসে তাহলে আমরা অ্যাডেড দ্যাট ব্যবহার করব, এইটার জন্যই এটা বলা। তারপর হচ্ছে আই ব্রোক ইট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে দেখো হি অলসো অ্যাডেড, এই যে অলসো অ্যাডেড, এই শব্দটাই ছিল ওই যে অ্যাসার্টিভ সেন্টেন্সে, দেখে নিও তোমরা অ্যাডেড দ্যাট এবং অলসো অ্যাডেড, এটার জন্য এটা বলেছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা পাস্ট পারফেক্টে লেখা হয়েছে এখানে। শেষ, লাল কালি শেষ হয়ে গেল। এখন আসি এইখানে প্রশ্নবোধক চিহ্ন যতটা ছিল, কে বলেছে আমি, তাহলে আই আস্কড, প্রথমে স্বাভাবিক নিয়মে হচ্ছে আস্কড দিয়ে ফুল স্টপ, তারপরে অলসো আস্কড, দেখতে পাচ্ছ, তারপর হচ্ছে এগেইন আস্কড, হয়ে গেল না। তাহলে এটা ছিল পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা হয়ে গেল। দেখো এখানে আই আস্কড হিম হোয়াই হি হ্যাড ব্রোকেন ইট, এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে নিয়মেই, এবং এখানে ফুল স্টপ হয়ে গেছে, মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়েছে আমরা জানি। তারপর অলসো আস্কড দিয়ে শুরু করেছিলাম দ্বিতীয় সেন্টেন্স, কারণ একই বক্তার তিনটা প্রশ্ন পরপর, সেজন্যই আমরা এই অতিরিক্ত এই অলসো আস্কড, এগেইন আস্কড শব্দটা ব্যবহার করেছি। শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা পজ করে আর একটু ভালো করে দেখে নিও, আই থিঙ্ক। আর এখানে টেন্স এবং সেন্টেন্সের বিষয়টা বললাম না, টেন্সের বিষয়টা তো আগেই ক্লাসগুলোতেই বলেছি টেন্স কিভাবে পরিবর্তন হয়, তাই এখানে আর বলার প্রয়োজন নাই। আমি শুধু এই যে কিভাবে এই শব্দগুলা যোগ করতে হয়, এগেইন আস্কড, অলসো আস্কড, অ্যাডেড দ্যাট, অলসো অ্যাডেড, এই শব্দগুলা এজন্যই যুক্ত হয়েছে, তোমরা আগের লিস্টে দেখেছো। এখন আরেকটা সেন্টেন্স পড়ি আমরা। উইল ইউ সেল ইউর কাউ, আস্কড আলী। আই হ্যাভ সোল্ড কাউ, সেড রুমেল। এটা সহজ। তাহলে এখানে দেখো একটা সেন্টেন্স, উইল ইউ সেল ইউর কাউ, কে বলেছে? আলী প্রশ্ন করেছিল। আই হ্যাভ সোল্ড কাউ, আমি গরুটি বিক্রি করেছি। তাহলে এটা হচ্ছে সেইড রুমেল, রুমেল বলেছিল, তাই না? ওই যে উইল ইউ সেল তোমরা দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। এরপর আমরা উত্তরটা দেখে নেই, এটা নিয়মটা কি দেখো। প্রথমে পুরো প্যাসেজটি পরে স্পিকার এবং অডিয়েন্স তা চিহ্নিত করতে হবে, তারপর তাদের উক্তিগুলোর মুড বা ক্রিয়ার ধরন চিহ্নিত করতে হবে। এটা সবাই আমরা জানি যে এটা কে বলেছিল, এই উইল ইউ সেল ইউর কাউ এটা আলী বলেছিল, এবং রুমেল বলেছিল এটা ক্রিয়ার ধরন, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স কিভাবে? আলী আস্কড রুমেল। দেখো এই যে এইখানে এতটুকু, এইখানে রুমেল শব্দটা নাই, এখানে ফুল স্টপ তোমরা দেখতে পাচ্ছ, এখানেও রুমেল শব্দটা নাই, কিন্তু এখানে আলী আস্কড রুমেল, রুমেল শব্দ কোথা থেকে আসলো? তার মানে আমাকে পুরো প্যাসেজটা আগে পড়তে হবে, পরে দেখতে হবে কে কাকে বলছে। এই যে প্রশ্নটা উইল ইউ, এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন যেটা, সেটা করেছে রুমেলকে, সুতরাং সেটা মুড বা স্পিকারকে বা অডিয়েন্সকে লক্ষ্য করে তোমরা সেটা আনতে হবে। আলী আস্কড রুমেল ইফ হি উড সেল হিজ কাউ, রুমেল রিপ্লাইড দ্যাট হি হ্যাড সোল্ড কাউ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তারপর হচ্ছে আরেকটা সেন্টেন্স আমরা দেখে নেই, ডিরেক্ট। হোয়ার আর ইউ ফ্রম, সেড দ্য স্টুডেন্ট। আই এম ফ্রম জামালপুর, সেড তাম্মি। তাহলে এটা কি? রুল নম্বর 3, রিপোর্টিং ভার্বটি মাঝে বা শেষে থাকলেও ইনডাইরেক্ট স্পিচের সেন্টেন্সের প্রথমে বসে। রিপোর্টিং
ভার্বটি মাঝে বা শেষে থাকলেও। আচ্ছা, হোয়ার আর ইউ ফ্রম, দেখতে পাচ্ছ এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে সেইড। আমরা জানি রিপোর্টিং ভার্বটা এই পাশে থাকতে পারে, ডান পাশেও বাম পাশেও, দুই পাশে থাকতে পারে। এখানে দেখো এই যে আই এম ফ্রম জামালপুর, দেখো সেইড তাম্মি, এরকম হতে পারতো তাম্মি সেইড আই এম ফ্রম জামালপুর, না দিয়ে আমি ডান পাশে প্রত্যেকটা দিয়ে দিয়েছি। তো এটার নিয়ম হচ্ছে যে পাশেই থাকুক না কেন রিপোর্টিং ভার্ব, আমরা সেটাকে ইনডাইরেক্ট নারেশন করার সময় আমরা সেটাকে বাম পাশে দিয়ে নিয়ে আসবো। যেমন এখানে উত্তর দেখতে পাচ্ছ, এই যে সেইড দ্য স্টুডেন্ট, এই শব্দটা দেখো, দ্য স্টুডেন্ট আস্কড তাম্মি হোয়ার হি ওয়াজ ফ্রম, তাহলে হোয়ার হি ওয়াজ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে গেছে হোয়ার হি ওয়াজ ফ্রম, তাই না? তারপরে তাম্মি রিপ্লাইড দ্যাট হি ওয়াজ ফ্রম জামালপুর। আই থিঙ্ক এখানে আমরা দেখতে পাচ্ছি, শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, রুল নম্বর 4, রিপোর্টিং স্পিচে যদি শুধু ইয়েস থাকলে সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অর সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব বসে, এবং রিপোর্টিং স্পিচে ইয়েস এর পর কোনো বক্তব্য থাকলে সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেইড দ্যাট এই শব্দটা বসবে। উদাহরণের সহিত আমরা ক্লিয়ার হই বিষয়টা। আই সেইড টু হিম হ্যাভ ইউ মেমোরাইজড নারেশন, ইয়েস হি সেইড। এখানে দেখো, এখানে তোমাদের হ্যাভ ইউ মেমোরাইজড নারেশন, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে হ্যাভ ইউ মেমোরাইজ নারেশন, এটাই হচ্ছে কি উক্তি। তাহলে আবার এটা কে বলেছে? আমি বলেছি। কাকে বলেছি? তাকে। আর সে কি বলেছে? দেখো শুধু বলেছে ইয়েস, এটাই হচ্ছে উক্তি। আর একটা, তাহলে এইখানে দুইটা উক্তি, একটা হচ্ছে শুধু ইয়েস দিয়ে সে বলেছে, এবং আমি বলেছি হ্যাভ ইউ মেমোরাইজ নারেশন, আর একজন সেই শুধু ইয়েস ইনভার্টেড কমার ভিতরে আছে, তোমরা বুঝতেই পারতেছো। এখন দেখি আই আস্কড হিম, এই যে সেইড টুর বদলে আস্কড হিম যেহেতু প্রশ্নবোধক হয়েছে এবং এখানে হি আছে সেজন্য এটা হিম। আই আস্কড হিম ইফ হি হ্যাড মেমোরাইজড নারেশন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সে গেছে এবং ইফ আসছে কেন? সেজন্য অক্সিলিয়ারি ভার্ব দিয়ে প্রশ্ন হয়েছে, সেজন্য ইফ আসছে, ফুল স্টপ। কিন্তু সে উত্তর দিচ্ছিল কি? শুধু ইয়েস, তাহলে হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। অথবা এটা ওই ইয়েস এর বদলে এটাকে আমরা হি সেইড দ্যাট হি হ্যাড, এতটুকু পর্যন্ত দিতে পারি। এটা বাদ দিয়ে আমরা হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, তাহলে ইয়েস এর বদলে আমরা দিয়ে দিলাম। কিন্তু উপরে যে নিয়ম দেওয়া আছে সেটা অনুসারে আমরা আরেকটা দেখি। তামিম সেড টু রুবেল উইল ইউ কাম হিয়ার, তাহলে এই অংশটা হচ্ছে কি উইল ইউ কাম হিয়ার, এটাই হচ্ছে আমাদের রিপোর্টিং স্পিচ। এবং রুবেল কি বলেছিল? রুবেল বলেছিল আমাদের ইয়েস আই উইল জয়েন মাই ওয়ার্ক টুমরো, তাহলে ইয়েস এর পরে আরো অতিরিক্ত কিছু শব্দ সে বলেছিল। তো এই উপরের নিয়ম অনুসারে ইয়েস এর পরে যদি এরকম আরো কিছু শব্দ থাকে তাহলে আমরা এইভাবে করতে হবে। তামিম আস্কড রুবেল ইফ হি উড গো দেয়ার, এটা ওই যে উইল ইউ কাম হিয়ার ইফ হি উড গো দেয়ার, এতটুকু শেষ একটা সেন্টেন্স। কিন্তু এখানে ইয়েস এর পর আই উইল জয়েন মাই ওয়ার্ক টুমরো, তাহলে দেখো রুবেল রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ইয়েস এর জন্য রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেইড দ্যাট, অর্থাৎ এটাই ছিল আমাদের নিয়ম। এই যে তোমরা নিয়মে দেখতে পাচ্ছ সাবজেক্ট প্লাস রিপ্লাইড এন্ড সেইড দ্যাট, এই শব্দটা যোগ করো। অর্থাৎ ইয়েস এর পরে যদি এরকম আরো কোনো শব্দ থাকে তাহলে আমরা রুবেল রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেইড দ্যাট এইটা যোগ করতে হবে, এবং বাদ বাকি নিয়ম একই। হি উড জয়েন হিজ ওয়ার্ক দ্য নেক্সট ডে, টুমরো থাকলে নেক্সট ডে হয়, সেটা তোমরা জানো, আগের ভিডিওগুলোতে দেখেছো। এখন আরেকটা দেখি। আই সেড টু হিম হ্যাভ ইউ মেমোরাইজড নারেশন, নো হি সেড। ওই এর আগের নিয়মটাই, নিয়ম যেটা ছিল 4 নম্বরের নিয়ম ছিল সেটার সমানই এটা। এখানে ন থাকলে কি হবে? এই আগেরটাই, ইয়েস আর নো একই নিয়ম, এখানে আমি কিছু বলবো না, তোমরা দেখে যাও, ভিডিওটা পজ করে দেখুন। ওই আগেরটাই রুল নম্বর 4, এখানে শুধু নটা যোগ হয়েছে, ওইখানে ছিল ইয়েস, এখানে ন, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হবে আর কি, এন্ড সেইড দ্যাট এরকম হবে। এরপরে
6 নম্বর ডিরেক্ট স্পিচে প্লিজ এবং স্যারের পরিবর্তে ইনডাইরেক্ট স্পিচে যথাক্রমে কাইন্ডলি, পলাইটলি, রেসপেক্টফুলি বসে। ডিরেক্ট স্পিচে স্যার থাকলে ইনডাইরেক্ট স্পিচে স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি অ্যাড্রেসিং এজ স্যার ব্যবহার করতে হয়। আচ্ছা, এটা হচ্ছে দেখো, ইয়েস স্যার হি রিপ্লাইড আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। তাহলে দেখো, এই যে ইয়েস স্যার, এইটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, আবার এটা হচ্ছে আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, এটাও হচ্ছে রিপোর্টিং স্পিচ। ইয়েস স্যার হি রিপ্লাইড আই হ্যাভ, মানে এই হি যে বক্তা, সে দুইটাই সেন্টেন্সই বলেছে, দুইটাই উক্তি করেছে, একটা ডানে একটা বামে। তো আমরা দেখে নেই এটা কিরকম হলো। এই যে এখানে বলা হয়েছে প্লিজ অথবা স্যার থাকলে কি হবে, কাইন্ডলি, পলাইটলি, রেসপেক্টফুলি বসে। তাহলে এই স্যারের পরিবর্তে আমরা রেসপেক্টফুলি বসাবো। তাহলে হি রিপ্লাইড রেসপেক্টফুলি ইন দ্য অ্যাফার্মেটিভ। তাহলে হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ রেসপেক্টফুলি, এরকম দিলে হবে। আমরা রেসপেক্টফুলি শব্দটা আগে দিলে সুন্দর দেখায়, তাই আমরা আগে নিয়ে আসছি। তাহলে হি রিপ্লাইড রেসপেক্টফুলি ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট হি হ্যাড কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক। এইটা নিয়ে আসলাম, দুইটাকেই আমরা একসাথে নিয়ে আসলাম। অথবা স্যার, এখানে বলা হয়েছে যদি স্যার থাকলে অ্যাড্রেসিং এ স্যার হিসাবে ব্যবহার করা যায়, যেহেতু এখানে ইয়েস স্যার বলেছে, এই যে অ্যাড্রেসিং এ স্যার হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট। অর্থাৎ স্যার থাকলে আমরা রেসপেক্টফুলি বসাতেও পারি, অথবা অ্যাড্রেসিং এ স্যার শব্দটাও বসাতে পারি। তারপরে নিয়ম আমরা দেখে নেই, ডিরেক্ট আর ইউ হ্যাপি স্টুডেন্টস সেড দ্য স্টুডেন্ট সেড দ্য টিচার। আর ইউ হ্যাপি স্টুডেন্টস, জিনিসটা কি ঘটলো এখানে দেখি একটু। ডিরেক্ট স্পিচে কাউকে সম্বোধন অ্যাড্রেস করলে ইনডাইরেক্ট স্পিচে অ্যাড্রেসিং এজ বসে। এই যে আগেরটাই বলেছিলাম, স্যার, স্যারের ক্ষেত্রে অ্যাড্রেস যদি বোঝায় এরকম কাউকে সম্বোধন করে কোনো কিছু বোঝায়, তাহলে অ্যাড্রেসিং এজ এইরকম বসাতে হবে। উত্তরটা দেখে নেই, অ্যাড্রেসিং এজ স্টুডেন্ট। এই যে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, এখান থেকে এতটুকু হচ্ছে রিপোর্টিং স্পিচ। তাহলে এই যে ক্ষমা দিয়ে এখানে স্টুডেন্টকে সম্বোধন করে বলা হয়েছে, তাহলে এইরকম যদি সম্বোধন সূচক শব্দ থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে অ্যাড্রেসিং এজ স্টুডেন্ট এইরকম দিব। অ্যাড্রেসিং এজ অন্য কিছু থাকলেও, ম্যাডাম থাকলেও আমরা অ্যাড্রেসিং এজ ম্যাডাম দিব, দিয়ে তারপর এটাকে আমরা সম্পূর্ণ করব। দ্য টিচার আস্কড ইফ দে ওয়্যার হ্যাপি। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করলাম। ইফ আসলো কেন, কারণ এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে প্রশ্ন শুরু হয়েছে, ইফ অথবা ওয়েদার আমরা দেই, ঠিক আছে। তারপর দেখি, আর ইউ দেয়ার আস্কড মিনা নকিং টু দ্য ডোর। ফলো মাই এক্সাম্পল, মিনা সেড টু মি এজ উই শুক হ্যান্ডস। তাহলে এখানে দেখে নেই আমরা, ইনভার্টেড কমায়ের বাইরে রিপোর্টিং ভার্বের অতিরিক্ত আস্কড সেন্টেন্সের শুরুতেই বসে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ আর ইউ দেয়ার, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। আর কোনটা, ফলো মাই এক্সাম্পল, এই দুইটাই হচ্ছে রিপোর্টিং স্পিচ। বাকি যে শব্দগুলো আছে, যে আস্কড মিনা, তারপর নকিং এট দ্য ডোর, এটা কিন্তু রিপোর্টিং স্পিচ না। তারপর হচ্ছে উই শুক হ্যান্ডস, এটাও রিপোর্টিং স্পিচ না। তাহলে এই অতিরিক্ত শব্দগুলো কোথায় যাবে? আমরা রিপোর্টিং স্পিচ পেলাম ইনভার্টেড কমার ভিতরে দুই জায়গায়, কিন্তু আসলে বাকি যে অতিরিক্ত শব্দ সেগুলো কোথায় যাবে? সেগুলো হচ্ছে এই দেখে নেই, নকিং এট দ্য ডোর, মানে এই অতিরিক্ত শব্দটা আমরা কি আসব, এই প্রথমে নিয়ে আসব। যদি এরকম কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা এটা প্রথমে, মিনা আস্কড মি ইফ আই ওয়াজ দেয়ার এজ উই শুক হ্যান্ডস। এই যে এখানে দেখো, এখানে আমরা প্রথমে নিয়ে আসছি, এই যে কালো কালি, এখানে দেখো কালো কালির এজ উই শুক, অর্থাৎ ফুল স্টপের পরে আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে। আরেকটা সেন্টেন্সে ছিল এজ উই শুক হ্যান্ডস, তাহলে এজ উই শুক হ্যান্ডস নিয়ে আসলাম এতটুকু। এই যে এই এতটুকু সেন্টেন্সের ভিতরে ছিল নকিং এট দ্য ডোর, তাহলে নকিং এট দ্য ডোর আমরা এই পাশে নিয়ে এসে এই এতটুকু সেন্টেন্সটা কমপ্লিট করলাম। তারপর এখানে শেষ, ফুল স্টপ। তারপর ফলো মাই এক্সাম্পল, মিনা সেড টু মি উই শুক হ্যান্ডস, এজ উই শুক হ্যান্ডস শব্দটাকে আমরা প্রথমে নিয়ে আসলাম। মিনা অ্যাডভাইসড মি টু ফলো হার এক্সাম্পল। তাহলে নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই, এখানে দুই অংশ, এই যে এই অংশটা বুঝলে এখানে অর্ধেক করে নিলাম, এই অংশটা নকিং এট দ্য ডোর প্রথমে নিয়ে আসলাম, আর এই অংশে এজ উই শুক হ্যান্ডস এটাকে আমরা প্রথমে নিয়ে আসলাম। তারপর যেভাবে নিয়ম মাফিক আমরা সেগুলো করেছি।
এখন দেখি আরেকটা রিপোর্টেড স্পিচ অ্যাসার্টিভ এর পর প্রশ্নবোধক চিহ্ন থাকলে ইনডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্বের পূর্বে বিং সারপ্রাইজড বসে। আচ্ছা, এখন দেখো, she said to me you have felt how she passed her day. তো আমরা জানি যে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, you have felt how she passed her day, কিন্তু এটা অ্যাসার্টিভ সেন্টেন্সটার অর্থটা এমন বহন করে যে সেটা প্রশ্নবোধকের মতো মনে হয়। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো যদি প্রশ্নবোধকের মতো হয় এবং সেখানে প্রশ্নবোধক চিহ্ন দেয়া থাকে, তাহলে আমরা সেটার পূর্বে বিং সারপ্রাইজ শব্দটা যোগ করব, অতিরিক্ত শব্দটা যোগ করতে হবে। দুই নিয়মটা মনে রাখতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি সেটা প্রশ্নবোধকের মতো হয় তাহলে আমরা সেখানে বিং সারপ্রাইজ অতিরিক্ত শব্দটা আমরা ব্যবহার করে দিব, আর বাকি সবগুলা একই নিয়ম। আর বাকি যে সেন্টেন্স আমরা করেছি ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট, সেটা আগের নিয়মেই, যেগুলো এতক্ষণ ধরে আমরা বলেছিলাম। না বলে দিই এগুলা। she said to me, তাহলে she asked me, এখানে হবে প্রশ্নবোধক ইফ দিয়ে হবে, এখানে যেহেতু ইফ দিয়ে হবে। তারপর হচ্ছে I had felt how she had passed her day, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাকে আমরা I had felt how she had passed her day পাস্ট পারফেক্ট টেন্সে করেছি। তারপর দেখো এখানে রিপোর্টেড স্পিচের থ্যাঙ্ক থাকলে ইনডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড প্লাস রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসে। আচ্ছা, she said to me thank you, শুধু থ্যাংক ইউ, এই যে দেখতে পাচ্ছ থ্যাংক ইউটা রিপোর্টিং স্পিচ, সেটা কি করতে হবে, she thanked me, এভাবে করতে হবে, এগুলো মনে রাখতে হবে। এবারে কংগ্রাচুলেশন থাকলে she congratulated me, এইভাবে বলতে হবে। গুড বাই মাই ফ্রেন্ডস, এটা he bade his friends goodbye, এইভাবে করতে হবে, she bade his friends goodbye। তারপর এখানে আরো দেখি, গুড মর্নিং থাকলে he wished me good morning, এটা করতে হবে, ঠিক আছে। he said to me good morning, he wished me good morning, এগুলো মুখস্থ করতে হবে। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, সেগুলো উইশ করা বোঝায়, সেজন্য এগুলা এইভাবে লিখতে হবে, এগুলো মুখস্থ করতে হবে। এখানে আর হোমওয়ার্কের বিষয় না, হোমওয়ার্ক হচ্ছে তোমরা প্র্যাকটিস করবে এই ভিডিওটা দেখে বারবার। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করবে, ঠিক আছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করে দিবে, কমেন্ট বক্সে জানিয়ে দিও, ঠিক আছে। কোনো জায়গায় না বুঝলে সেটা আমাকে অবশ্যই জানিয়ে দেবে, অথবা তোমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা শুনতে চাও কিনা সেটাও আমাকে জানিয়ে দিতে পারো। আমাদের নেক্সট ক্লাসটা হবে প্যাসেজ ন্যারেশন পার্ট 2, প্যাসেজ ন্যারেশন পার্ট 2। সেই পর্যন্ত তোমরা ভালো থেকে সুস্থ থাকো। থ্যাংক ইউ এ লট, তোমাদের শুভকামনা রইল। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনায় মনোযোগী হবে। আল্লাহ হাফিজ, গুড বাই।